আমার তো মুগদাপাড়ায় বা গ্যান্ডারিয়ার ভেতরে কোনো ভাঙ্গাচুরো একটা বাড়ির একটা থাকার ব্যবস্থা হয়তো আমি আমার টাকা দিয়ে করতে পারতাম। রিটায়ারমেন্টের তো কোনো পেনশনের ব্যবস্থা ছিল না, গ্র্যাচুইটি বাবদ ৩৫ লক্ষ টাকা পেতাম আমি যা জানি। সুতরাং এই লোকগুলো কোটি কোটি টাকার মালিক হয় কি করে? নুরুল আলম সিদ্দিকী সাহেব মারা গেছেন, তিনি ডলারের ব্যবসা করতেন রমনামা, ঢাকা শহরে তার অনেকগুলো অফিস আদালত অফিস টফিস ব্লক করেছেন। এই 4.5 মাসের ভেতরে যেটা ইউনূস সরকারের করা উচিত ছিল, কয়েক ডজনকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত ছিল, আর কয়েক শতকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় পাবলিশ হয়ে এখন প্রথম আলো আর মানব জমিন আর আমার দেশ পত্রিকাতে ছাপানো হয়ে যেত। এটাই যদি হতো, দেখতেন দেশে একটা আইনের শাসন, ভয় হতো। বিপ্লবী সরকার এখানে বসে থাকা উচিত 4 বছর 5 বছর, যতদিন মনে করেন 2029 সাল 30 সালের দিকে নির্বাচন দেন, আগে সমস্ত রিফর্ম শেষ করে পানিশমেন্ট দিয়ে জেলে লোকজনকে ভরে ফাঁসি, যাতে ফাঁসির প্রাপ্য তাদের ফাঁসি টাসি দিয়ে, যারা ফেরার তাদেরকে তাদের ইন অ্যাবসেন্সিয়া বিচার করে বলে দেন হাসিনার ফাঁসি অমুকের যাবজ্জীবন, তাহলে দেশে একটা বিপ্লব হয়েছে বলে লোকে বুঝতে পারত। আমি ব্যক্তিগতভাবে মনে করি মির্জা ফখরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান টুকু আমার বাল্য বন্ধু, এরা কেউই দেশপ্রেমিক, আওয়ামী বিরোধী, ভারত বিরোধী নন। কেন নন? কেননা এই মির্জা সাহেব আর আমির খসরু মাহমুদ চৌধুরী আর এই চট্টগ্রামের যিনি ছিলেন, এখন বিএনপি করেন না, কি নাম, কি খান, ওই যে চট্টগ্রামের মন্ত্রী মোর্শেদ খান, মোর্শেদ খান, এরা সব সুট টুট পরে দিল্লি গেলেন, মনে আছে? আর 2018 নির্বাচনের কয়েকদিন আগে মোদির সঙ্গে দেখা করতে গেলেন, কি আলোচনা হয়েছে এটা বোঝার জন্য রকেট সায়েন্স না, এটা একটাই আলোচনা হয়েছে যে দেখেন আপনারা তো এতদিন আওয়ামী লীগকে সমর্থন করলেন, এবার বিএনপির ব্যাপারে আপনারা একটু করুণা করবেন, চোখ তুলে তাকাবেন আমাদের দিকে, আমরা কিন্তু আপনারা যা চান, হাসিনা যা দিয়েছে তার চেয়ে বেশিই দেব। তার মানে এই লোকগুলো হচ্ছে নির্জল, একেবারে অরিজিনাল ভারতের দালাল। এই জন্যই বলছি যে দেখেন এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী তাইওয়ানের কাছ থেকে $1 মিলিয়ন ঘুষ খেয়ে তাইওয়ানকে ভিসা অফিস করতে দিল, এটা চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন প্রকাশ্যে এবং আড়ালে নাম টাম দিয়ে, 4-5 জনের নাম দিয়ে। এবং এই যে মির্জা সাহেবকে এত যে আমরা তারেক রহমান সাহেব যে পাত্তা দেন, আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত। এই মির্জা সাহেব কি বলেছিলেন মনে আছে? 2018 নির্বাচন 30শে ডিসেম্বর বেলা 12টার দিকে উনি একটা বক্তৃতা দিয়ে একটা বক্তব্য দিলেন প্রেসের সামনে যে নির্বাচন কেমন হচ্ছে, হ্যাঁ নির্বাচন খুব সুষ্ঠু হচ্ছে, আমি খুব সন্তুষ্ট। তারপর বলেন, উনি তো পার্টির সেক্রেটারি জেনারেল, এখন সেল ফোনের যুগ, উনার কাছে কি কক্সবাজার, চিটাগাং, ফেনী, রংপুর, ময়মনসিংহ, জামালপুর, খুলনা, বাগেরহাট থেকে টেলিফোন আসে নাই যে স্যার নির্বাচন তো রাত্রে শেষ হয়ে গেছে, কোনো পোলিং স্টেশনে ঢুকতে দিচ্ছে না, লাইন করে লোকজন দাঁড়ায় আছে, দরজা বন্ধ? এটাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব 30শে ডিসেম্বর 2018 সালে বেলা 12টার সময় জানতেন না? উনি কি কোন মুখে বললেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং হয়েছে? এবং আপনি বিএনপির দেখেন না, এই যে কি নাম ওনার মহিলার, বিএনপির এমপি ছিলেন, আরে আমাদের এখন যে বিএনপির নেত্রী, যিনি বিএনপি 2018 নির্বাচনে বিজয় হয়ে এসেছিলেন, উনি দেখেন বললেন আমি এই অবৈধ পার্লামেন্টের আমি কথা বলতে এসেছি। আরে অবৈধ বলছেন, আবার সেখানে উনি মেম্বার ঢুকে বসে আছেন। শুধু তাই না, উনি আবার 10 কাঠার একটা প্লটের জন্য অ্যাপ্লাইও করলেন। আপনার ইন্টিগ্রিটি, এগুলো তো তাদের তো সুইসাইড করা উচিত। তারা এখনো জনপ্রতিনিধি, বিএনপি ক্ষমতায় আসলে এই মির্জা ফখরুল ইসলাম, রুমিন ফারহানা এরা মন্ত্রী হবেন এবং তারেক রহমান সাহেব কিছু করতে পারবেন না। সুতরাং যে সংস্কার পার্টি যে নাম দিয়েছেন, আমি পছন্দ করছি নামটা, আমূল সংস্কার দরকার, পলিটিক্যাল কালচারের সংস্কার দরকার। আমাদের কোনো অর্থনৈতিক সমস্যা নাই, কোনো দেশেরই অর্থনৈতিক সমস্যা থাকে না, সমস্যা থাকে রাজনৈতিক, এবং রাজনীতিটা হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। যে জন্য আমি যে আমার বইটা লিখেছি 50 ইয়ার্স অফ বাংলাদেশ, সেখানে আমি সাবটাইটেল করেছি
ক্রাইসিস অফ কালচার, আইডেন্টিটি, গভর্নেন্স, এটাই হচ্ছে আমাদের ক্রাইসিস। ইকোনমিক ক্রাইসিস বলে কিছু থাকে না। ইকোনমিক ক্রাইসিস যদি জিনিস হতো তাহলে জাপান এবং দক্ষিণ কোরিয়া পৃথিবীর দরিদ্রতম দেশ হতো। এখন পৃথিবীর সবচাইতে সমৃদ্ধিশালী দেশগুলোর ভিতরে জাপান এবং সাউথ কোরিয়া, তাদের ইকোনমির অবস্থা কিন্তু ভালো হবার কথা না। কালচারাল গুড গভর্নেন্স এর মাধ্যমে তারা ওটা করেছে, সিঙ্গাপুরও এটা করেছে। সুতরাং আমি মনে করি রিফর্ম একেবারে আগাগোড়া পুরোটা দরকার। শুধু নির্বাচনের ব্যবস্থা রিফর্ম করলে হবে না। এই যে পলিটিক্যাল পার্টির যে নেতাগুলা, কোন দেশ আছে যেখানে পলিটিক্স হচ্ছে পেশা? আপনি কি করেন? আমি রাজনীতি করি। আরে রাজনীতি করেন, আপনি উকিল না মোক্তার না মাস্টার না ব্যবসায়ী না কন্ট্রাক্টর, আপনি কি করেন? আপনার দুই বেলা যে ভাত খান, ভাতের পয়সা কোত্থেকে জোগাড় হয়? রাজনীতিটা তো অনেক বড় ব্যবসা হয়ে গেছে, রাজনীতিটাই। শেষ করছি আমার আজকের আলোচনা। আচ্ছা, আপনি আসম আব্দুর রব সাহেব আমাদের সময় ছাত্র না, আমার 2 বছরের সিনিয়র ছাত্র নেতা ছিলেন। তো উনার কোনো নোন সোর্স অফ ইনকাম নাই। উনারও গুরু তোফায়েল আহমদ, তার কোনো নোন সোর্স অফ ইনকাম নাই। সয়েল সায়েন্সের 3rd ক্লাস পাওয়া তোফায়েল আহমদ বড় জোর একটা কলেজের ডেমনস্ট্রেটর হতে পারবেন, লেকচারারও না। আর আসম আব্দুর রব শেখ হাসিনার মতো বাংলায় প্রিলিমিনারি পড়তে পড়তে পড়াশোনা শেষ, উনি বড় জোর একটা স্কুলে মাস্টারি করতে পারেন, বাংলা পড়াবেন। তাদের এই ধরনের প্রফেশন নাই, কিন্তু সবাই কিন্তু গুলশান বাড়ি ধারা বনানী ওই সমস্ত এলাকায় থাকেন। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার করতাম চাকরি করে, আজ থেকে মানে করেন 12 বছর আগে, 65 বছর বয়সে, আমার তো মুগদাপাড়ায় বা গ্যান্ডারিয়ার ভেতরে কোনো ভাঙ্গাচুরা একটা বাড়ির একটা থাকার ব্যবস্থা হয়তো আমি আমার টাকা দিয়ে করতে পারতাম। রিটায়ারমেন্টের তো কোনো পেনশনের ব্যবস্থা ছিল না, গ্র্যাচুইটি বাবদ 32 লক্ষ টাকা পেতাম আমি যা জানি। সুতরাং এই লোকগুলো কোটি কোটি টাকার মালিক হয় কি করে? নুরুল আলম সিদ্দিকী সাহেব মারা গেছেন, তিনি ডলারের ব্যবসা করতেন, রমনামা ঢাকা শহরে তার অনেকগুলো অফিস আদালত, অফিস টফিস ব্লক করেছেন। তো যেদিন আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের ওই যে প্রথম দিন হিসাব করা হবে, তোমার আয় ব্যয় ইনকাম ট্যাক্সের রিপোর্ট দাও গত 20 বছরের, এবং আপনি জিজ্ঞেস করবেন যে এই বাড়ি বানালে কোত্থেকে, তুমি এখানে থাকাও, গাড়ি চালাও, এই গার্মেন্ট ফ্যাক্টরির মালিক কিভাবে হইলা, তোমার বাপ কি করতো, দাদা কি করতো, শ্বশুর কি করতো? এখন এইগুলো যদি আমরা জেনেও না জানার ভান করি, এই যে বিএনপির ভেতর থেকে চাঁদাবাজ, এই চাঁদাবাজদের তো লালন পালন করা হয়। এবং যেটা আফসারি সাহেব বললেন যে বিএনপির নেতৃবৃন্দ বলছে এই ধরনের লোকজনও দরকার আছে, গুন্ডা পান্ডা দরকার আছে, আওয়ামী লীগের আছে, আমাদের থাকবে না কেন? যেখানে সংস্কার তো ওইখানে দরকার হবে, কোন রকম সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। এবং ট্রাইব্যুনাল করে, আমি যে আবার শেষ লাইনটা হচ্ছে, এই 4.5 মাসের ভেতরে যেটা ইউনূস সরকারের করা উচিত ছিল, কয়েক ডজনকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত ছিল, আর কয়েক শতকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় পাবলিশ হয়ে এখন প্রথম আলো আর মানব জমিন আর আমার দেশ পত্রিকাতে ছাপানো হয়ে যেত। এটাই যদি হতো, দেখতেন দেশে একটা আইনের শাসন, ভয় হতো। এখন তো ভয় নাই। আমরাই ইউনূস সাহেব মানে কাউকে কঠোর কথা বলতে পারেন না। উনি বলেন আমি তো কোনো পলিটিক্যাল সরকার না। আরে আপনি পলিটিক্যাল সরকার না, তাহলে রেজাইন দেবারি গিয়ে গ্রামীণ ব্যাংক চালান, আপনি এখানে বসছেন কেন? তো উনি নিজে যদি না বোঝেন যেটা বিপ্লব হয়েছে, আমি বিপ্লবোত্তর সরকার, আমি নেপোলিয়ান, এটা যদি উনি বুঝতে না পারেন, উনি যদি মনে করেন উনি ইয়াজউদ্দিন আহমদ যেমন কেয়ারটেকার হয়েছিলেন বা তার আগে যারা যারা ছিলেন, আমি সেরকম একটা কেয়ারটেকার সরকারের প্রধান, তাহলে তো এই দেশে কোনো বিপ্লবও হয়েছে বলে বলা যাবে না। এবং যেটা ফলো করবে অ্যানার্কি, another 10 years 20 years of anarchy, ওই অ্যানার্কি বাংলাদেশ সাস্টেইন করতে পারবে কিনা, এটা একটা $1 বিলিয়ন কোয়েশ্চেন। তো আমি আপনাদের আশঙ্কার কথা বলছি, দুর্যোগ অন্য দুর্যোগ না, দুর্যোগ হবে এই যে শাসন ব্যবস্থা যদি ভেঙে পড়ে, শুধু নির্বাচন করে বিএনপি ক্ষমতায় গেলে ওই সমস্ত চেনা মুখ দিয়ে শাসন করলে ওই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা গুলো চলে আসে, এরা ভাড়ায় পাওয়া যায়। এই গুন্ডা গুলা কালকে বিএনপি করে, পরশুদিন আরেক পার্টি করবে। আমার শেষ লাইন হচ্ছে, ওই একজন এমপি ছিলেন আব্দুল খালেক, মিরপুরের, মনে আছে, ওই বিটি সিনেমা হলের মালিক, অনেক ট্রাকের মালিক, আব্দুল খালেক সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, সুন্দর ইন এ সার্কাস্টিক ওয়ে। উনি বলেছিলেন যে আমি কিন্তু যখন যে সরকার, যে দল ক্ষমতায় আসে ওই দল করি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি। তার মানে উনি হচ্ছেন একটা
প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, আমি একটা শব্দ কয়েন করেছিলাম পিজিপি, যখন যে সরকার ক্ষমতায় থাকে আমি সেই সরকারি দল করি, আর জনগণ তাদেরকে ঘৃণা করে না। এই কালচারাল গ্যাপটা যদি আপনি দূর করতে না পারেন, যে খারাপ লোক ক্ষমতায় বসবে জনগণ সহ্য করবে না, শামীম ওসমানদের মতো লোক বা জনাল হাজারীদের মতো লোক, হাজী সেলিম, হাজী মকবুল, এদেরকে জনগণ ভোট দেবে না। সুতরাং নির্বাচন করছেন, নির্বাচনে যার টাকা আছে সে নির্বাচনে জয়ী হবে। আপনি নির্বাচনের কথা বলে দেন, 1 লক্ষ টাকার বেশি কেউ খরচ করতে পারবে না। আপনার পোস্টার যা খরচ টরচ হয়, এই আপনি বিলাত আমেরিকায় যারা থাকেন, আমি থাকি, আমি নির্বাচনের আগে দেখলাম রাস্তায় এত ব্যানার এবং পোস্টার, এত মিছিল, এত মিটিং, বোঝাই যায় না কানাডাতে কোন সময় নির্বাচন হয়ে গেল। আপনি লন্ডনে থাকেন, কখন নির্বাচন হয় আপনি জানেনও না, পরের দিন শোনেন খবর কাগজে অমুক এখন প্রধানমন্ত্রী হয়েছে। তো ওইটা চালু করতে না পারি, যতদিন না পারি, আমি মনে করি একটা বিপ্লবী সরকার এখানে বসে থাকা উচিত 4 বছর 5 বছর, যতদিন মনে করেন 2029 সাল 30 সালের দিকে নির্বাচন দেন, আগে সমস্ত রিফর্ম শেষ করে পানিশমেন্ট দিয়ে জেলে লোকজনকে ভরে ফাঁসি, যাদের ফাঁসির প্রাপ্য তাদের ফাঁসি টাসি দিয়ে, যারা ফেরার তাদেরকে তাদের ইন অ্যাবসেন্সিয়া বিচার করে বলে দেন হাসিনার ফাঁসি, অমুকের যাবজ্জীবন, তাহলে দেশে একটা বিপ্লব হয়েছে বলে লোকে বুঝতে পারত। এখন তো মনে হচ্ছে কিছুই হয়নি। এই আওয়ামী লীগ গেছে, নির্বাচনের একটা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব এই 1 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এটাই আমার শেষ বক্তব্য। ধন্যবাদ।